হ্যালো, ঠিক আছে। যাচ্ছি না। ক্লাসটা জিএসটি হয়েছে না? হ্যাঁ, জিএসটি বি ইউনিট। ওয়াইফাই কাজ করতেছে কোনটা? আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু সিক, বুঝছো তো, এই কারণে একটু ধীরে সুস্থে শুরু করলাম। চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারতেছো কিনা জানি না, আজকে একটু সিক, বাট আমরা তারপরও আমরা আমাদের যেহেতু আমরা একটা কমিটমেন্টে ছিলাম যে কি আমরা আমাদের আজকে সিভিক্স সেকেন্ড পেপার টোটালটা আমরা কি শেষ করে দিব। সো আমরা এটা শেষ করে ফেলবো আজকে ইনশাল্লাহ। ওকে, তো তোমাদের সহযোগিতা প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা যারা ক্লাসটি দেখছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমাদের এই ফ্রেন্ড যারা এই গ্রুপে আছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। একটু শিখ ভাইয়া। আদাব আদাব, ওয়ালাইকুম আসসালাম। একটু শিখ, আসলে একটু রাশের উপর থাকলে তখন আরো বেশি ইয়ে লাগে। ভাইয়া, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মানে এটা হচ্ছে অলরেডি, কারণ দেখো যে অলরেডি হচ্ছে রাশিয়া রাশিয়া ইউক্রেন ইউক্রেন এরা এরা তো একটা লাগছে। তারপরে হচ্ছে হচ্ছে ইরান, ইরানের সাথে হচ্ছে ক্যান্সার 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 আর হচ্ছে ইউএসএ, যদি দুটারই ক্যান্সার বলা যায় একসাথে এরা। তারপরে দেখা যাচ্ছে যে পাকিস্তান, আফগানিস্তান। সো এখন বিশ্বের পরিস্থিতিটা অনেকটাই টালমাটাল। এবং তোমরা যেহেতু প্রণালী পড়ছো বা ইন্টারন্যাশনাল পলিটিক্সগুলো তোমরা পড়ছো বা ইন্টারন্যাশনাল কিওয়ার্ডস, ফাহাদ ভাইয়ের খুবই একটা জনপ্রিয় আছে, ক্লাস আছে। তো ওগুলা যেহেতু তোমরা পড়ছো, তোমরা অলরেডি বিভিন্ন বিষয় তোমরা জানো, সো বর্তমানে বিশ্বের অবস্থাটা খুবই বাজে। আর সামনে বিশ্বটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, আসলে এই জিনিসগুলো ট্র্যাক করা বা বোঝাটাও খুবই টাফ। ঠিক আছে, কারণ আমি আমার আমি নিজে দেখছি, ঠিক আছে, হোক সেটা রিপাবলিকান বা ডেমোক্রেট, যখনই ইউএসএতে যে গভর্নমেন্টই আসছে না কেন সেই গভর্নমেন্টই এরকম দেখা যাচ্ছে যে সারা বিশ্বটাকে অস্থিতিশীল করে রাখছে। ঠিক আছে, সো পুরা বিশ্বের যদি তুমি ক্যান্সার বলতে যাও এই একটাই, ইউএসএ। হ্যাঁ, ইউএসএ। আর এখন তো সাথে আরেকটা ক্যান্সার যুক্ত হয়েছে যেটার নাম নিতেও আমার ইচ্ছা করে না। সো যাই হোক, শুরু করি আমরা। আসলে এখন অনেক এরপরে আজকে মানে এখন অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে বিশ্বে, এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড আমরা জাস্ট খালি তাকায় তাকায় দেখব, কজ আমাদের হাতে কিছু করার নাই, আমাদের হাতে জাস্ট তাকায় দেখার ছাড়া। অ্যান্ড এটা আসলে আমাদের জন্য খুবই দুঃসংবাদ। ঠিক আছে, যে এরকম ওরা এখন জাস্ট যেটা যেই দেশ ওদের মতামতের সাথে, ওদের দেখা যাচ্ছে ওদের বেনিফিটসের সাথে যেই দেশ নেগোশিয়েট করবে না, বা যেই দেশ হচ্ছে
ওদের সাথে ইয়ে করবে না, আপোষ করবে না, সেই দেশকে ওরা কি জাস্ট ধ্বংস করে দিবে। ঠিক আছে, এবং এটা শুধু আজকের না, এটা সেই শুরু থেকে ইউএসএ জবে থেকে শুরু হয়, সূচনা লগ্ন থেকে কি তারা এমন। ঠিক আছে, এবং তোমাকে আরেকটা জিনিস মনে হয় আমি বলছিলাম, কোনো একদিন যদি এটা সময় হয় অন্য একদিন আলোচনা করব, যে আমাদের কিন্তু উপনিবেশ ছিল ইউকে, তাই না? ব্রিটিশের সারা বিশ্বে ওদের উপনিবেশ ছিল না? তো হিসাবে সুপার পাওয়ার তো এদের হওয়ার কথা, তাই কি না? সুপার পাওয়ার তো এদের হওয়ার কথা, বাট এরা সুপার পাওয়ার না হয়ে কেন ইউএসএ সুপার পাওয়ার হইল বা ইউএসএ কেন ক্ষমতা নিল, এটা নিয়েও তোমাদের সাথে আরেকদিন হয়তো যদি সুযোগ হয় কোনোদিন বিস্তারিত আলোচনা করা যাবে। যাই হোক, আমরা তাহলে শুরু করে দিই, অনেকে চলে আসছো। ওকে, আর আজকে একটু তোমরা একটু প্লিজ কোঅপারেট করিও আমার সাথে, তাহলে আমার জন্য অনেক বেশি ইজি হবে তোমাদেরকে পড়ানো। আচ্ছা দেখো, আজকে আমরা পরিণতি সেকেন্ড পেপারের আমরা থার্ড চ্যাপ্টার থেকে শুরু করব, কারণ প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টারের বিষয়টা অলরেডি তোমাদেরকে আমি বলছি। তো থার্ড চ্যাপ্টারে দেখো নবাব স্যার সলিমুল্লাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তো এদের যে জীবনীগুলো আছে, এই জীবনীগুলো কিন্তু অনেক ইমন খান কেউ মেনশন দেওয়ার নাই, আহারে কি কষ্ট। সমস্যা নাই, তুমি হচ্ছে ইয়ে করবা, কি বলে, তুমি হচ্ছে ভার্সিটিতে চান্স পাও, ভার্সিটিতে চান্স পাওয়ার পরে একজন মেনশন দেওয়ার মানুষ আর একজন সেরিতে কল দিয়ে ডেকে দেওয়ার মানুষ খুঁজে পাবা ইনশাল্লাহ। দোয়া করি তোমার জন্য। দেখো নবাব স্যার সলিমুল্লাহ, তো আমরা কি করব, আমরা হচ্ছে জাস্ট এই ওনাদের জীবনী থেকে আমরা জাস্ট কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আমরা পড়ে আমরা কি এই চ্যাপ্টারটা মোটামুটি র্যাপ আপ করে ফেলবো। দেখো নবাব স্যার সলিমুল্লাহর ক্ষেত্রে যদি আমরা ফার্স্টে বলতে যাই, যে নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন খাজা আহসানুল্লাহর পুত্র, খাজা আহসানুল্লাহর পুত্র ছিলেন, এবং তিনি মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। তাহলে মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন? এটা প্রতিষ্ঠা করেন হচ্ছে নবাব স্যার সলিমুল্লাহ। ঠিক আছে, আমাদের ঢাবিতে একটা হলও আছে, সলিমুল্লাহ মুসলিম হল। ঠিক আছে, তো দেখো আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা করেন, ঠিক আছে, যার বর্তমান নাম হচ্ছে কি বুয়েট। তাহলে উনি কিন্তু আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল, অর্থাৎ বর্তমান যে বুয়েট, সেটা কিন্তু উনি প্রতিষ্ঠা করেন। খুবই 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 ইম্পর্টেন্ট এইটা এবং এইটা। ঠিক আছে, সবসময় মনে রাখবা যে আমাদের এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, সেগুলোর মধ্যে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তারা কি কি সংস্থা এগুলো প্রতিষ্ঠা করে, এবং তারা তারা দেখা যাচ্ছে কি কি প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠা করে। সো এখানে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জমিদান করেন এবং মুসলিম লীগ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন, অর্থাৎ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান যে জায়গাটা আছে সেটা তিনি দান করেন, এবং তিনি কি মুসলিম লীগ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। সো তারপরে দেখো হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যদি আমরা ইয়েতে যাই, তো দেখো যে হচ্ছে তিনি ছিলেন কি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। আমরা অলরেডি বলছিলাম তাই না, যে হচ্ছে অবিভক্ত বাংলার কি 3টা মুখ্যমন্ত্রী আছে, তার মধ্যে উনি হচ্ছে শেষ মুখ্যমন্ত্রী। গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কি হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে, এটা তোমরা সবাই জানো, অলরেডি জানো। তারপরে কি নিখিল ভারত মুসলিম যুব সংস্থা 1931 সালে কি তিনি প্রতিষ্ঠিত করেন, এবং 1969 সালের 5 ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী কি মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নামকরণ করা হয় কি বাংলাদেশ। ওকে, সো আমরা মোটামুটি কি এই দুজনের সম্পর্কে বিস্তারিত জানলাম। এরপরে আসো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, খুবই পপুলার একজন ব্যক্তিত্ব। তার বাল্য নাম কি ছিল? তার বাল্য নাম ছিল হচ্ছে চেগামিয়া, এবং কাগমারি সম্মেলন 1959 সালে কি টাঙ্গাইলের সন্তোষে তিনি
এটার নেতৃত্ব দেন, ঠিক আছে। এবং তিনি কি পশ্চিম পাকিস্তানকে তিনি ওই সম্মেলনে কি বলেন, আসসালামু আলাইকুম বলে তিনি ওই পশ্চিম পাকিস্তানকে কি ওই সম্মেলনের মাধ্যমে তিনি হচ্ছে তিনি বয়কট করেন আর কি। যাই হোক, তো তারপরে আসো যে তিনি হচ্ছে কি ন্যাপ ভাসানী প্রতিষ্ঠা করেন, অর্থাৎ তিনি ন্যাপ প্রতিষ্ঠা করেন কি 1957 সালে তিনি ন্যাপ প্রতিষ্ঠা করেন। ওকে, কারণ দেখো যে হচ্ছে ভাসানী ফার্স্টে ছিল কিন্তু হচ্ছে ভাসানী কিন্তু তার যে নিজের যে রাজনীতিটা, ঠিক আছে, তার তার নিজের একটা রাজনৈতিক আইডিওলজি ছিল, যেটা পরবর্তীতে দেখা যাচ্ছে তার দলের সাথে যাচ্ছিল না। তারপরে তিনি কি তিনি নিজে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেন। সো এইটা একটু মাথায় রাখবা যে হচ্ছে তিনি কি 1957 সালে কি ন্যাপ প্রতিষ্ঠিত করেন, ন্যাপ ভাসানী, ঠিক আছে। তো ন্যাপ অনেকগুলো আছে, রাতের আধার গল্প কইরো না, ক্লাস করো। দেখো, তো ন্যাপ অনেকগুলো আছে, ন্যাপ মুজাফফর, ন্যাপ ভাসানী অনেকগুলো আছে, আমরা ওগুলো নিয়ে কথাবার্তা না বলি, আমরা জাস্ট এগুলো নিয়ে বলি। তারপরে দেখো যে কি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন, এটা মনে হয় তোমাদেরকে আমি পড়াইছি। তারপরে আসো শেখ মুজিবুর রহমান। সো অলরেডি, ঠিক আছে, সো আমি হিমালয় দেখিনি বা আমি শেখ মুজিবকে দেখেছি, ফিডেল কাস্ট্রো এটা বলেছেন। সো এটা আসলে আসলে এই ইনফরমেশনটা আসলে অথেন্টিক নাকি অথেন্টিক না এটা নিয়েও খুব ইয়ে আছে, বাট আমরা এটা অথেন্টিক ধরে নিয়েই পড়বো, ঠিক আছে। একটু দেখতে হবে। তারপরে হচ্ছে তার ফরেন পলিসির মধ্যে একটা ছিল কি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না, ঠিক আছে। সো আচ্ছা, তারপরে হচ্ছে তার তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস তো ওটা অলরেডি জানো, অসুবিধা নাই। এরপরে আসো চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান নিয়ে। আই বিলিভ বাংলাদেশের সংবিধান নিয়ে তোমরা আরো বেশি ডিটেলসে পড়াশোনা করছো, বাট আমি তোমাদেরকে এখানে কিছু কি পয়েন্ট জিনিস ধরাই দিব, যেগুলো কি তোমরা একটু জাস্ট একটু কি পয়েন্ট কিছু ধরাই দিই, যেগুলাতে তোমরা আর কি জিনিসটা বুঝতে পারবা। তো ফার্স্টে সংবিধান হলো কি, আমাদের সংবিধানটা কি, বাংলাদেশের সংবিধান হলো কি, একটা দেশের সর্বোচ্চ আইনকে সংবিধান বলা হয়। সংবিধান টোটালি দুই প্রকার, সুপরিবর্তনীয় আর হচ্ছে দুষ্পরিবর্তনীয়, লিখিত আর অলিখিত, ওটাতে আমরা এখন আর যাচ্ছি না। ওকে, সো দেখো যে আমাদের সংবিধানটা কি, আমাদের সংবিধানটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। ওকে, তারপরে দেখো যে হচ্ছে লিখিত সংবিধানের মধ্যে আছে বাংলাদেশের সংবিধানটা আমরা বলতে পারি, অলিখিতর মধ্যে আমরা ইংল্যান্ড, স্পেন, সৌদি আরব, নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে ক্যান্সার, সো এগুলো আমরা বলতে পারি, ঠিক আছে। যদিও সৌদি আরবকে আমার ক্যান্সার বলতে ইচ্ছা করে, সৌদি আরবও একটা ক্যান্সার। তো তারপরে দেখো যে হচ্ছে সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক কিন্তু অলওয়েজ সুপ্রিম কোর্ট, ঠিক আছে। অর্থাৎ আমাদের বিচার বিভাগের আওতাধীন যে সুপ্রিম কোর্ট আছে সে কিন্তু সবসময় সংবিধানের ব্যাখ্যাটা দিবে। ওকে, পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে কি যুক্তরাষ্ট্র এবং ভুটানের, এবং পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। ওকে, এখানে 7টা অনুচ্ছেদ, আর ভারতের সংবিধান অনুচ্ছেদ হচ্ছে 470টা। ওকে, আর পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের বা ক্যান্সারের, হোয়াট এভার ইউ কল ইট। ওকে, তারপরে আসো যে আমাদের গণপরিষদ, ঠিক আছে, গণপরিষদ নিয়ে একটু জানতে হবে, এখানে একটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। আমাদের গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন হচ্ছে কি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। খুবই 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 ইম্পর্টেন্ট, এইটা খুবই 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 ইম্পর্টেন্ট, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, ঠিক আছে। 403 জন ছিল, এটা তো অলরেডি তোমরা জানো, এটা নিয়ে আর কথাবার্তা বললাম না। আর সংবিধান গৃহীত হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে আবু সাইদ চৌধুরী, ঠিক আছে। আমার নাম আবু সাইদ, যাই হোক, অসুবিধা নাই। ওকে, এবং গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন কি শাহ আব্দুল হামিদ, এটাও মনে রাখতে হবে। গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন কি মোহাম্মদুল্লাহ, ঠিক আছে। এবং গণপরিষদের ডেপুটি স্পিকার কিন্তু পরবর্তীতে যখন সংবিধান তৈরি হয়ে জাতীয় সংসদ তৈরি হলো, তারপরে কিন্তু জাতীয় সংসদের প্রথম স্পিকার হলেন মোহাম্মদ উল্লাহ। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে, এটা একটু গুলাই ফেলবা না। ওকে, ঠিক আছে, মোহাম্মদ উল্লাহ হচ্ছে গণপরিষদের ডেপুটি স্পিকার আর জাতীয় সংসদের প্রথম স্পিকার। ওকে, ঠিক আছে। আচ্ছা, সংবিধান রচনা কমিটি, এটা তো অলরেডি তোমরা হয়তো জানো।
একটু একটু ইয়ে হও, ঠিক আছে? একটু ক্লাসটাতে একটু সিরিয়াস হও। ওকে, কমেন্টে প্লিজ আননেসেসারি কথাবার্তা বলিও না। আর আমি আজকে খুব বেশি ইয়ে দিয়েও পড়াইতেও আমার একটু ইয়ে লাগতেছে, মানে এনার্জিটা একটু আমার বেশি লাগতেছে। সো অ্যাটলিস্ট আমার সাথে একটু কোঅপারেট করো, ওকে? নাহলে তোমাদেরকে সবাইকে তো আমি থামাইতে পারবো না, বা তোমাদের সবাইকে তো আমি বলতে পারবো না, তাই না, যে যে এসে। সো একটু প্লিজ একটু তোমরা ইয়ে করো। তারপরে দেখো যে গণপরিষদের মোট 34 জন সদস্য ছিল এবং এই কমিটির প্রধান ছিল কে? ডক্টর কামাল হোসেন। তোমরা ডক্টর কামাল হোসেনকে অনেকেই চিনে থাকবা। একমাত্র নারী সদস্য ছিল কি? বেগম রাজিয়া বানু। এবং বিরোধী দলীয় সদস্য ছিল কি? সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে, এরপরে দেখো যে আমাদের সংবিধান বাংলায় অনুবাদ করেন কি? আনিসুজ্জামান। এরপরে দেখো সংবিধানের লেখক ছিলেন আব্দুর রউফ। আর তারপরে সংবিধানের অঙ্গসজ্জা করেন হচ্ছে কি? শিল্পী জয়নুল আবেদিন এবং শিল্পী হাশেম। ওকে, আর এখানে মোটামুটি আর তেমন কোনো তারিখ এখানে নাই, বলার মতো তারিখ নাই। বলার মতো তারিখ বলতে একটাই আছে, যে অস্থায়ী সংবিধান আদেশ কবে জারি করা হয়? অস্থায়ী সংবিধান আদেশ 11 জানুয়ারি 1972 সালে জারি করা হয় এবং পরবর্তীতে হচ্ছে 16 ডিসেম্বর কি? সংবিধান কার্যকর এবং গণপরিষদ বিলুপ্ত করে সংবিধান কার্যকর করে কি? জাতীয় সংসদ প্রতিষ্ঠিত করা হয়। ঠিক আছে, সো এতটুকু জাস্ট মনে রাখলেই হবে। আচ্ছা, 11 জানুয়ারি কিন্তু অস্থায়ী সংবিধান আদেশ এটা জারি হয়, এটাকে একটু মাথায় রাখবা। আর 23শে মার্চটা হচ্ছে কি? 23শে মার্চ কি? গণপরিষদ আদেশ জারি হয়। ঠিক আছে, গণপরিষদ আদেশ জারি হয়, এটা একটু মাথায় রাখবা। ওকে, তো দেখো তারপরে আসো, দুইটা গুলাই ফেললো না। ওকে, তারপরে দেখো সংশোধনীগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। হালকা একটু ডিসকাস করব, বেশি ডিসকাস করব না। অলরেডি মেবি তোমরা সংবিধান পড়ছো, তো সেই জায়গা থেকে আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কোনগুলো আরেকবার রিভাইজ দিবা। দেখো, সো আচ্ছা, এখান থেকে মোটামুটি তোমার হচ্ছে 13তম সংশোধনী 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু, এটা ইম্পর্টেন্ট। তারপরে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত। তারপরে হচ্ছে সংরক্ষিত নারী আসন 45 থেকে 50টা করা হয় এই 15তম সংবিধানে। তাহলে 15তম সংশোধনীতে। তাহলে 13তম সংশোধনী আর 15তম সংশোধনী এখানে একটু বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও 8ম সংশোধনীটা একটু বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ যে সংশোধনীতে কি? রাষ্ট্রধর্ম ইসলাম হিসেবে চালু করা হয়। ওকে, আর পরবর্তীতে 17তম সংশোধনীটা ইম্পর্টেন্ট, কারণ এখানে কি? 50টা সংরক্ষিত নারী আসন কি? 2044 সাল পর্যন্ত এটাকে 25 বছরের জন্য বর্ধিত করা হয়। ওকে, এরপরে আসো যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহগুলো আমরা একটু দেখি। যে আমাদের কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে 8ম অনুচ্ছেদে কি? আমাদের মূলনীতিগুলো আছে, আমরা অলরেডি জানি মূলনীতিগুলো নিয়ে। তৃতীয় অনুচ্ছেদে কি আছে? রাষ্ট্রভাষা আছে। চতুর্থ অনুচ্ছেদে কি আছে? জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক, এগুলো আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মোটামুটি 3, এখান থেকে 4, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে 8। ঠিক আছে, অষ্টম থেকে একদম পুরো দেখা যাচ্ছে যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এক সিরিয়ালি যে অনুচ্ছেদগুলো আছে ওইগুলো সম্পর্কে এখানে তোমাকে ইয়ে করতে হবে। চলাফেরা স্বাধীনতা, এটা হচ্ছে 36 নং অনুচ্ছেদে আমরা পাই। ওকে, তারপরে সমাবেশ সংগঠনের স্বাধীনতা, এটা পাই হচ্ছে 37 নম্বর অনুচ্ছেদে। তারপরে দেখো যে মৌলিক অধিকার, সংবিধানের মৌলিক অধিকারগুলো আমরা পাই হচ্ছে কি? আমরা এই 44 নাম্বার অনুচ্ছেদ পর্যন্ত আমরা কি? মৌলিক অধিকারগুলো পাই। ওকে, মোটামুটি কি 27 থেকে 44 পর্যন্ত কি? আমরা মৌলিক অধিকারগুলো আমরা পাই। ওকে, তারপরে দেখো
আচ্ছা, ওকে, তারপরে আসো। আচ্ছা, এগুলো একটু ছোট লাগতে পারে, এগুলো একটু একটু ছোট দেখতে লাগতে পারে। সো এটা তোমাদেরকে যখন পিডিএফ দিয়ে দিব তোমরা নিজেরাই দেখতে পাবা, ওকে? এই কারণে আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও, ঠিক আছে? সুপ্রিম কোর্ট সম্পর্কিত অনুচ্ছেদ হচ্ছে 94, অনুচ্ছেদ 94। তারপরে ন্যায়পাল আছে হচ্ছে 77 নম্বর অনুচ্ছেদে। এটা খুবই ইম্পর্টেন্ট, ন্যায়পাল আছে হচ্ছে 77 নম্বর অনুচ্ছেদে। ওকে, ন্যায়পাল সম্পর্কে ওকে অলরেডি বলছি এগুলো। আর এগুলো হচ্ছে টোটাল সাংবিধানিক পদ। সাংবিধানিক পদ কোনগুলো আছে দেখো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপরে অন্যান্য মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, এগুলো হচ্ছে কি সাংবিধানিক পদ। ওকে, প্রধান বিচারপতি, তারপরে প্রধান নির্বাচন কমিশনার, মহা হিসাব নিরীক্ষক, তারপরে সরকারি কর্ম কমিশনের সভাপতি, অ্যাটর্নি জেনারেল, ন্যায়পাল, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সব সাংবিধানিক পদ, এগুলো একটু মনে রাখতে হবে। ওকে, তারপরে আসো, সরকারের 3টা বিভাগ। সরকারের 3টা বিভাগ, মেবি এটা অলরেডি তোমাদেরকে হয়তো বলছি কিনা মনে নাই। সরকারের মোট টোটাল 3টা বিভাগ আছে। ওকে, আমরা যেমন হচ্ছে দ্য স্পিরিট অফ লস গ্রন্থে মন্টেস্কু বলে গেছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ব্যাপারে, এবং পরবর্তীতে কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা আসলে পরবর্তীতে আধুনিক বিশ্বে এটা কি ইমপ্লিমেন্ট করা হয়। এখানে কি এই যে তোমরা 3টা বিভাগ দেখতেছো, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টা বিভাগ কি পৃথক পৃথক থাকে এবং তারা কি স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে। তো দেখো যে আইন বিভাগের কাজ কি, আইন বিভাগ সবসময় কি স্পিকারের অধীন থাকে এবং কি এটার কেন্দ্র হচ্ছে কি জাতীয় সংসদ। ওকে, শাসন বিভাগের নিকট আইন বিভাগ সবসময় দায়ী থাকবে, এবং আইন বিভাগের কাজই হচ্ছে কি আইন প্রণয়ন, আইন সংশোধন, আইন পরিবর্তন, বাজেট পাস, এগুলো হচ্ছে কি আইন বিভাগের প্রধান কাজ। শাসন বিভাগের ক্ষেত্রে যদি আমরা আসি, শাসন বিভাগের ক্ষেত্রে কি শাসন বিভাগের ক্ষেত্রে হচ্ছে মন্ত্রী পরিষদ এবং সচিবালয় নিয়ে এটা গঠিত, ঠিক আছে? মন্ত্রী পরিষদ এবং সচিবালয়ের যাবতীয় কাজকর্ম, তারপরে হচ্ছে আইনগুলো প্রয়োগ করা, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, ঠিক আছে? অভ্যন্তরীণ শাসন এবং শৃঙ্খলা পরিচালনা করা, কর ধার্য এবং আরোপ করা, তারপরে রাষ্ট্রপতি সকল কাজ কি শাসন বিভাগের আওতাধীন, অর্থাৎ রাষ্ট্রপতির সকল কাজ শাসন বিভাগ করে। সো এগুলো হচ্ছে শাসন বিভাগের কাজ। বিচার বিভাগের কাজের ক্ষেত্রে যদি আমরা আসি, সংবিধানের রক্ষক এবং অভিভাবক, এটা তো অলরেডি তোমাদেরকে বললাম, সংবিধান এবং আইনের ব্যাখ্যা প্রদান করে, মৌলিক অধিকার রক্ষা করে এবং কি মানবাধিকার রক্ষা করে এবং বিদেশি নাগরিকদের নাগরিকত্ব প্রদান করে। এটাও কিন্তু বিচার বিভাগের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এরপরে আসো আমরা ওকে, আচ্ছা, তোমরা যদি আননেসেসারি কমেন্টগুলো করো, আমি কিন্তু সত্যিই বুঝতে পারবো না যে কারা ক্লাসটা বুঝতেছো, কারা বুঝতেছো না, আর কাদের কোথায় কোন সমস্যা আছে। আলহামদুলিল্লাহ। আননেসেসারি কমেন্টগুলো করিও না বাবা। দেখো দেখো এরপরে আমরা পঞ্চম অধ্যায়ে চলে আসি, ঠিক আছে? পঞ্চম অধ্যায়ের পরে আরও 5টা অধ্যায় আছে, আমরা দেখো। সো পঞ্চম অধ্যায়ে মোটামুটি বেশি কিছু পড়তে হবে না। এখানে আমাদেরকে একটু সংসদ নিয়ে, ফার্স্টে আমাদেরকে হচ্ছে বাংলাদেশের কি সরকার এবং প্রশাসনিক কাঠামো কিভাবে পরিচালিত হয় এটা নিয়ে একটু আমাদেরকে সামারি জানতে হবে। সো বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, অলরেডি বলছি। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে কি শাপলা। জাতীয় সংসদের অভিভাবক হচ্ছে কি রাষ্ট্রপতি নিজে। ওকে, এরপরে হচ্ছে সংসদের কথা বলা হয়েছে কি সংবিধানের পঞ্চম ভাগে, অর্থাৎ আমাদের সংবিধানের যে 11টা অধ্যায় আছে সেটার পঞ্চম ভাগে কি সংবিধানের কথা বলা হয়েছে। আর এই সংবিধানে কি এক কক্ষ বিশিষ্ট আইনসভায় মোট 350টা আসন আছে, আর 50টা সংরক্ষিত আসনের কথা কিন্তু অলরেডি বললাম যে সেটা কিন্তু 17তম সংশোধনীর মাধ্যমে ইমপ্লিমেন্ট হয়েছে। এই জিনিসগুলো একটু মনে রাখবা। ওকে, তারপরে দেখো জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবনের ক্ষেত্রে বেশি কিছু জানতে হবে না, জাস্ট এতটুকু জানলেই হবে যে জাতীয় সংসদ ভবন
ভবনের স্থপতি হচ্ছে কি যুক্তরাষ্ট্রের নাগরিক লুই আইকান। ওকে, আর জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982। এতটুকু জানলেই মোটামুটি এনাফ। ওকে, আর জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে 15 ফেব্রুয়ারি 1982, মানে জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের ওইটার প্রথম অধিবেশন বসে হচ্ছে 15 ফেব্রুয়ারি 1982। ওকে, ওকে, এরপরে আসো সংসদ ভবন উদ্বোধন করেন কি তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। ওকে, এবং সংসদের কাস্টিং ভোট বলা হয় হচ্ছে স্পিকারের ভোটকে। ওকে, অর্থাৎ যখন দেখা যাবে যে কোনো একটা বিলে দেখা যাচ্ছে দুইটা ভোটই সমান পড়ছে দুইটা পক্ষেরই, তখন দেখা যাচ্ছে কি স্পিকার নিজে একটা ভোট দিতে পারবে, সেটাকে আমরা বলতেছি কাস্টিং ভোট। ওকে, তারপরে দেখো যে সাধারণত নির্বাচনের 30 দিনের মধ্যে কি সংসদ অধিবেশন আহ্বান করতে হবে, অর্থাৎ নির্বাচন হওয়ার 30 দিনের মধ্যে কি সংসদের অধিবেশন আহ্বান করতে হবে, ঠিক আছে, নাহলে সেটা আর থাকবে না। আর একাধারে কেউ যদি 90 কার্য দিবস সংসদে অনুপস্থিত থাকে তাহলে কি তার সংসদ সদস্য পদ প্রত্যাহার করা হবে। ওকে, তারপরে দেখো, আর সংসদের একটা অধিবেশন থেকে আরেকটা অধিবেশনের গ্যাপ ম্যাক্সিমাম 60 দিন হইতে পারবে। 60 দিনের বেশি যদি পার হয়ে যায় সেটাও কিন্তু তখন আর ভ্যালিড থাকবে না। ওকে, তারপরে দেখো এখানে বিল দুই প্রকার, আমরা দুই প্রকারের বিল দেখতে পাই, একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল। ওকে, সরকারি বিল কারা? সরকারি বিল হচ্ছে কি যেগুলো বিল মন্ত্রীগণ উত্থাপন করেন। ওকে, আর বেসরকারি বিল কোনগুলো? বেসরকারি বিল হচ্ছে যেগুলো জাতীয় সংসদের সাধারণ সদস্যরা উত্থাপন করে, ঠিক আছে। তবুও একটা জিনিস খুব কমন জিনিস দেখা যায় যে বেসরকারি বিল থেকে কিন্তু বিল খুব কম পাস হয়, ঠিক আছে। বেসিক্যালি যারা দেখা যাচ্ছে মন্ত্রীরা থাকে, অর্থাৎ সরকারি বিল যারা উত্থাপন করে তাদের বিলগুলোই বেশি পাস হয়। ওকে, সো এটা খুবই বাজে একটা প্র্যাকটিস, দলীয় সরকারের দলীয়করণ। বাহ, মাশাআল্লাহ, তুমি অনেক কিছু জানো। দেখো, তারপরে দেখো, মানে আমি তোমাদেরকে পৌরনীতিটা আমি চাইলে অনেক বেশি ডিটেলসে পড়াইতে পারতাম, ঠিক আছে, লাইক জিকে, বাট তোমরা যেহেতু জিকে অলরেডি ডিটেলসে পড়তেছো, সো এখানে তোমাদের বেশি ডিটেলস লাগবে না। আর তোমাদের এইচএসসিতে এত ডিটেলস নাইও, সো আমি ওইটাই মেনটেন করে পড়াচ্ছি আর কি। ওকে, আর আমার টোটাল এই যে প্ল্যানটা, এটা এমনভাবে ডিজাইন করা যেন তোমাদের যাদের পৌরনীতি ছিল না তারাও যেন কি খুব কমফোর্টেবলি পড়তে পারো, হোয়াট এভার। এরপরে আসো যে সরকারি বিল উত্থাপনের জন্য কি 7 দিনের সময় এবং বেসরকারি বিল উত্থাপনের জন্য 15 দিনের লিখিত নোটিশ প্রয়োজন হয়। ন্যায়পাল নিয়ে আর বেশি কোনো কথাবার্তা বললাম না। ন্যায়পাল বা হচ্ছে অম্বার্ডসম্যান, এটা হচ্ছে ন্যায়পালের ইংলিশ। ওকে, এর অর্থ হলো কি প্রতিনিধি বা মুখপাত্র। ওকে, সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে কি ন্যায়পালের কথা বলা আছে, ঠিক আছে। ন্যায়পাল হচ্ছে যে এমন একটা, এটা সংবিধানের হচ্ছে এমন একটা বিধান, ওকে, যেখানে কি সরকার কি ন্যায়পালের কাছে জবাবদিহিতা করবে সরকারের কার্যক্রমের জন্য। সরকার যদি কোনো অসৎ কার্যক্রমে যদি লিপ্ত থাকে সেটা কি তাকে ন্যায়পালের কাছে জবাবদিহি করতে হবে। বাট ন্যায়পালটা আমাদের সংবিধান এতদিন নামেই ছিল, কিন্তু সেটাকে কখনো ইমপ্লিমেন্ট করা হয় নাই। আই হোপ সামনে হয়তো ইমপ্লিমেন্ট করা হবে, অথবা হইতে নাও পারে, হু নোজ। তারপরে আসো প্রধানমন্ত্রীর পদমর্যাদা, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা। সংবিধানের 66 নম্বর অনুচ্ছেদে কি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য কি বাংলাদেশের নাগরিক হতে হবে, তার বয়স কি 25 বছর পূর্ণ হতে হবে, এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য এবং সংসদ সদস্য থাকার জন্য যোগ্য হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো ক্ষমতা ও কার্যাবলী, এগুলো লাগবে না। আর রাষ্ট্রপতির পদমর্যাদায় দেখো যে রাষ্ট্রপতি সংবিধানের 48-4 অনুচ্ছেদে বলা হয়েছে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য যোগ্য হবেন না যদি না তিনি 35 বছরের কম বয়সী হন। তাহলে আমরা কি প্রধানমন্ত্রীর লিমিটটা পড়লাম 25 বছর, রাষ্ট্রপতির হচ্ছে কি 35 বছর। ওকে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য না হন অথবা কখনো এই সংবিধানের অধীনে অভিশংসন দ্বারা রাষ্ট্রপতি পদ হতে অপসারিত না হন। ওকে, আচ্ছা, রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এগুলো মোটামুটি লাগবে না। আচ্ছা দেখো,
প্রধানমন্ত্রীর কার্যাবলী সম্পর্কে একটু শর্টে বলে ফেলি 1 মিনিট। সেটা হচ্ছে যে শাসন বিষয়ক এবং হচ্ছে কি সকল ধরনের নির্বাহী ক্ষমতা, অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু সকল ধরনের নির্বাহী ক্ষমতাগুলোকে প্রধানমন্ত্রী রেপ্লিকেট করবে। যেমন ধরো যে তোমার আইন সংক্রান্ত ক্ষমতা, সংসদ পরিচালনা, অর্থ বিষয়ক ক্ষমতা, রাষ্ট্রের বিভিন্ন কাজ, এগুলো হচ্ছে কি, এগুলো সমন্বয় করবে কে? প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি কি করবে? রাষ্ট্রপতি হচ্ছে জাস্ট বর্তমান প্রেক্ষাপটে বলতেছি যে রাষ্ট্রপতি জাস্ট কি প্রধানমন্ত্রী নিয়োগ করবে এবং শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী টুকটাক দেখবে, ঠিক আছে। বাট এখানে একটা ক্যাচ আছে, ক্যাচ হচ্ছে যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি আবার কিছু করতে পারবে না। অর্থাৎ রাষ্ট্রপতি নিজে নিজে কিছু করতে পারবে না, তাকে কি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। সো পরামর্শ মানে তো বুঝতেছই, প্রধানমন্ত্রী যা বলবে রাষ্ট্রপতি তাই, ঠিক আছে। সো রাষ্ট্রপতি হচ্ছে বেসিক্যালি একটা পাপেটের মতো, ওকে, একটা পাপেটের মতো, জাস্ট প্রধানমন্ত্রী কি সেটাকে নাচায়, ঠিক আছে। কিন্তু সংবিধানের দিক দিয়ে, সাংবিধানিক দিক দিয়ে হচ্ছে আবার কি রাষ্ট্রপতি উপরে প্রধানমন্ত্রী নিচে, ঠিক আছে। কিন্তু আবার ক্ষমতার দিক দিয়ে প্রধানমন্ত্রী উপরে রাষ্ট্রপতি নিচে, বিষয়টা অনেকটা এমন, ওকে। তারপরে আসো, আর হ্যাঁ আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তার সংসদ বিষয়ক ক্ষমতা আছে, আর হচ্ছে অধ্যাদেশ জারির ক্ষমতা এবং কি প্রধান বিচারপতি নিয়োগ এবং বিচার সংক্রান্ত কাজের ক্ষমতাগুলো তার আছে, ওকে। আর ক্ষমা প্রদর্শনের ক্ষমতা তার আছে, ওকে। অর্থাৎ কোনো ক্রিমিনাল যদি কোনো অফেন্স করে আসে, সে ক্ষমা চাইলে তখন তাকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে, করলেও করতে পারে। তারপর দেখো, সমস্যা নাই, খুব বেশি তো পড়াবো না, সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তারপরে দেখো বিচার বিভাগ, অলরেডি বিচার বিভাগ সম্পর্কে বলছি যে যেই বিভাগ কি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান এবং আইন অনুযায়ী কি রাষ্ট্রের সব ধরনের কাজ, বিচার কাজ পরিচালনা করে, তাকেই কি আমরা বিচার বিভাগ বলে থাকি, ওকে। আর বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো কি সুপ্রিম কোর্ট, তাই না? বিচার বিভাগ কি, বিচার বিভাগের সর্বোচ্চ স্তর এটা হচ্ছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম সুপ্রিম কোর্ট, ওকে। এই সুপ্রিম কোর্টের হচ্ছে আবার কি দুইটা ভাগ আছে, সুপ্রিম কোর্টের দুইটা ভাগ আছে, বিভাগ আছে। একটা হচ্ছে কি আপিল বিভাগ, আপিল বিভাগ, আপিল বিভাগ, আর একটা হচ্ছে কি হাইকোর্ট, হাই কোর্ট, সরি ফর মাই হ্যান্ড রাইটিং, হাইকোর্ট, ওকে। সুপ্রিম কোর্টের আবার দুইটা বিভাগ আছে, ঠিক আছে। তারপরে আসো বিচার বিভাগের কাজ, এটা অতটা ইম্পর্টেন্ট না। দেখো তারপরে একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে সংবিধানের 94 থেকে 117তম অনুচ্ছেদে কি বিচার বিভাগ সম্পর্কে বলা হয়েছে, এটা একটু ইম্পর্টেন্ট, ওকে। এছাড়া এখানে আর কোনো প্যারা নাই। আর বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে আমরা কি বলি? সুপ্রিম কোর্ট, ঠিক আছে। আর প্রধান বিচারপতিকে নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিকে কি শপথ পড়ান রাষ্ট্রপতি, ওকে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আর অন্যান্য বিচারপতিদের শপথ পড়ান কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের মন্ত্রণালয়গুলোকে যৌথভাবে সচিবালয় বলা হয়। তাহলে সচিবালয় কোনটাকে বলি আমরা? বাংলাদেশের সকল মন্ত্রণালয়গুলোকে কি আমরা যৌথভাবে একত্রে আমরা কি সচিবালয় বলি, ঠিক আছে। এবং সচিবালয় হলো কি সকল মন্ত্রণালয়ের সমষ্টি, এবং বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দুই হচ্ছে কি সচিবালয়, ওকে। আচ্ছা, এবার আমরা ষষ্ঠ অধ্যায়ে যাই। দেখো ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে, ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে বাংলাদেশে এলাকাভিত্তিক সীমিত কর্তৃত্ব সম্পন্ন শাসন ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো একটা হচ্ছে কি স্থানীয় শাসন, একটা হচ্ছে কি স্থানীয় স্বায়ত্তশাসন। একটা হচ্ছে স্থানীয় শাসন, একটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। স্থানীয় শাসন কোনগুলা? ঠিক আছে, রাষ্ট্রের মাঠ পর্যায়ের এলাকা ভিত্তিক সরকারি কর্মকর্তাদের শাসনকে কি স্থানীয় সরকার বা স্থানীয় শাসন বলা হয়। তাহলে স্থানীয় শাসন হচ্ছে কি, স্থানীয় শাসন হচ্ছে কি সরকারি কর্মকর্তা এখানে ইনভলভ থাকবে, সরকারি কর্মকর্তা, সরকারি কর্মকর্তার দ্বারা যে শাসন,
সরকারি কর্মকর্তা এখানে ইনভলভ থাকবে, ঠিক আছে। এবং এলাকা ভিত্তিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কি স্থানীয় সরকার বা স্থানীয় শাসন বলে পরিচিত। ওকে, সো এলাকা ভিত্তিক যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, ঠিক আছে, আমরা সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি হচ্ছে কি স্থানীয় সরকার বা স্থানীয় শাসন হিসেবে সেগুলো পরিচিত। ওকে, আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়াও। ওকে, তাহলে স্থানীয় সরকার বা স্থানীয় শাসন সম্পর্কে আমরা কি জানলাম? স্থানীয় সরকার শাসন সম্পর্কে আমরা জানলাম কি, যেই রাষ্ট্রের মাঠ পর্যায়ে কি এলাকা ভিত্তিক সরকারি কর্মকর্তাদের যে শাসন, সেটাকে আমরা বলতেছি কি স্থানীয় শাসন। আর স্থানীয় স্বায়ত্ত শাসন বলতে আমরা কি বুঝতেছি, যে কি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে মাঠ পর্যায়ের যে শাসন। তো দেখো যে ফার্স্টে আমরা কি ইউনিয়ন পরিষদে চলে আসি, ঠিক আছে। বাংলাদেশের ক্ষুদ্রতম গ্রামীণ স্থানীয় ব্যবস্থার কি সরকার ব্যবস্থার একক হচ্ছে কি এই ইউনিয়ন পরিষদ। তাহলে ইউনিয়ন পরিষদ হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম এই স্থানীয় গ্রামীণ সরকার ব্যবস্থার কি এককে আমরা বলি ইউনিয়ন পরিষদ, একদম রুট লেভেলে, ঠিক আছে। তোমরা অনেকে জানো যে যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, ঠিক আছে, তোমরা অনেকে জানো যে তোমাদের যারা অনেকের আসো এখানে এলাকায়, যাদের দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদে কি নির্বাচন অনুষ্ঠিত হয়, বা তোমরা ইউনিয়ন পরিষদের কি বিভিন্ন কার্যক্রমগুলো দেখো, সো ওইগুলোই কি, তো ইউনিয়ন পরিষদে হচ্ছে কি ক্ষুদ্রতম একক। ওকে, দেখো প্রতিটি ইউনিয়ন পরিষদের কি সকল সদস্য ইউনিয়নের প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে নির্বাচিত হবে, ঠিক আছে। অর্থাৎ ইউনিয়ন পরিষদের কি সকল সদস্য কি প্রত্যেকটা ইউনিয়নের প্রাপ্তবয়স্কদের ভোটে কি নির্বাচিত হবে। ওকে, এবং ইউনিয়ন পরিষদের প্রত্যেক সদস্যই কি সরকারি বেতন ভাতা ভোগ করবে, ঠিক আছে। এটা কিন্তু মানে কোনো চাকরি না, এটা হচ্ছে তুমি ভলেন্টিয়ারলি করতেছো, তাই না। দেখা যাচ্ছে যে যারা নির্বাচিত প্রতিনিধিরা থাকে, এটা কিন্তু তাদের জন্য কোনো চাকরি না। হ্যাঁ, এটা তারা 5 বছরের জন্য করতেছে, 5 বছর পরে তারা চেঞ্জও হইতে পারে বা পট পরিবর্তনও হইতে পারে। সেক্ষেত্রে তখন কিন্তু এটা কিন্তু তাদের একদম পার্মানেন্ট কোনো চাকরি না। যেমন রাষ্ট্রপতি কিন্তু বেতন পায়, প্রধানমন্ত্রীও বেতন পায়, অন্যান্য মন্ত্রীরাও বেতন পায়, কিন্তু ওটা কিন্তু তাদের চাকরি না। রাষ্ট্রপতিরটা চাকরি এবং রাষ্ট্রপতি পেনশনও পায়। রাষ্ট্রপতি বের হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি কিন্তু পেনশনও পায়, বাট সেটা কিন্তু প্রধানমন্ত্রীরা পায় না, ঠিক আছে। কারণ এটা কিন্তু তাদেরকে সংবিধানে কিন্তু এটা বলাই আছে যে এটা হচ্ছে কি ভলেন্টিয়ারি সার্ভিস, অর্থাৎ তারা কি স্বেচ্ছায় জাতির সেবা করতেছে বা স্বেচ্ছায় তারা এই কাজগুলো করতেছে। মোটামুটি 10-15টা গ্রাম নিয়ে কি একটা ইউনিয়ন পরিষদ গড়ে ওঠে। ওকে, এবং স্থানীয় সরকার আইন 2009 অনুযায়ী প্রতিটি ইউনিয়ন কি 9টি ওয়ার্ডে বিভক্ত হবে। ওকে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, একজন চেয়ারম্যান এবং 9 জন মেম্বার নিয়ে কি একজন চেয়ারম্যান, তাহলে একজন চেয়ারম্যান এবং হচ্ছে 9 জন মেম্বার নিয়ে কি গঠিত হবে ইউনিয়ন পরিষদ। এছাড়াও 3টা আসন কি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, 3টা আসন কি মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। তিনটা আসন হচ্ছে কি 3টা আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। তাহলে আমরা 9 আর 1-এ 10, তাহলে চেয়ারম্যান একজন, ঠিক আছে। তারপরে বাকি সদস্যরা কি 9 জন, তাহলে 9 আর 1-এ 10, আর 3 জন হচ্ছে কি সংরক্ষিত মহিলা আসন। টোটাল 13 জন নিয়ে আমার ইউনিয়ন পরিষদের যে পুরোটা সেটা গঠিত হবে। ওকে, তা তো অবভিয়াসলি, বাট কি আর করার, তোমাদেরকে পড়াচ্ছি, কেতাবি ভাষায় না বললে সমস্যা। আচ্ছা, ক্লাসে একটু সিরিয়াস হওয়া যায় না ভাই?
একটু সিরিয়াস হওয়া যায় না? সাসপেন্ড করে দিব, তখন থাকিও। এমসিকিউ নেক্সট দিন পড়বো আমরা, ঠিক আছে? এমসিকিউ নিয়ে টেনশন করতে হবে না, এমসিকিউ আমরা নেক্সট দিন পড়বো। দেখো আচ্ছা, এরপরে দেখো পৌরসভা, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের শহর এলাকাগুলোর সরকারের মধ্যে নিম্ন স্তরের প্রশাসনিক এলাকা হলো কি? পৌরসভা। মানে সবচেয়ে রুট লেভেলের স্তরটা হচ্ছে কি? পৌরসভা, শহর এলাকাগুলোর মধ্যে, ঠিক আছে? 1864 সালে কি ব্রিটিশ শাসনামলে মহারানী ভিক্টোরিয়া কি ভারতবর্ষে বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট জারি করেন। তাহলে 1864 সালে, কত সালে? 1864 সালে কি বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট জারি করা হয়, ঠিক আছে? এবং তখনই কি বাংলাদেশের এই যে জেলা, এগুলোকে কি অবিভক্ত বাংলার জেলা এবং মহকুমা শহরকে কি পৌর শাসিত এলাকার আন্ডারে আনা হয়। তখনকার সময় 3টা পৌরসভা ছিল। কয়টা? 3টা, ঢাকা, চট্টগ্রাম এবং হচ্ছে যশোর। ওকে, এতটুকু এখান থেকে পড়লেই এনাফ। এরপরে আসো, স্থানীয় সরকার আইন 2009 অনুসারে কি পৌরসভা গঠিত হয় কি একজন মেয়র এবং কি সরকারি গ্যাজেট দ্বারা নিয়ন্ত্রিত ওয়ার্ডের নির্ধারিত সংখ্যক কাউন্সিলর এবং কি সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিয়ে, ঠিক আছে? অর্থাৎ কাউন্সিলরের সংখ্যাটা নির্দিষ্ট না, ঠিক আছে? এটা এক একটা পৌরসভায় এক এক রকম। ওকে, এখন ধরো যে কোনো পৌরসভায় ধরো যে হচ্ছে ওয়ার্ড সংখ্যা কম, ঠিক আছে? তখন তো সেখানে কম কাউন্সিলর লাগবে। আবার কোনো পৌরসভায় দেখা যাচ্ছে ওয়ার্ড সংখ্যা বেশি, সেখানে বেশি কাউন্সিলর লাগবে। বিষয়টা এমন। তারপরে দেখো যে কি পৌরসভার প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে কি তারা নির্বাচিত হন, ঠিক আছে? আর পৌরসভা গঠিত হয় একজন মেয়র এবং নির্বাচিত কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিয়ে, ঠিক আছে? তাহলে পৌরসভার প্রধানকে আমরা কি বলি? পৌরসভার প্রধানকে আমরা বলি হচ্ছে মেয়র, ঠিক আছে? আর ইউনিয়ন পরিষদের প্রধানকে আমরা কি বলি? ইউনিয়ন পরিষদের প্রধানকে বলি হচ্ছে আমরা চেয়ারম্যান, ঠিক আছে? আসো উপজেলা পরিষদের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে কি যে উপজেলা পরিষদ আইন 2009 অনুযায়ী কি প্রত্যেক উপজেলায় কি একজন চেয়ারম্যান থাকবে। তাহলে চেয়ারম্যান একজন, দুইজন কি ভাইস চেয়ারম্যান থাকবে, দুইজন হচ্ছে ভাইস চেয়ারম্যান থাকবে। তাহলে চেয়ারম্যান একজন, ভাইস চেয়ারম্যান হচ্ছে দুইজন। ওকে, এই ভাইস চেয়ারম্যানের মধ্যে হচ্ছে আবার মহিলা একজন, তারপরে হচ্ছে পুরুষ একজন। ওকে, তারপরে দেখো যে কি সংরক্ষিত আসনে কি দুইজন মহিলা মেম্বার থাকবে। তাহলে সংরক্ষিত আসনের দুইজন মহিলা মেম্বার নিয়ে কি উপজেলা পরিষদ গঠিত হবে, ঠিক আছে? আর তোমাকে যে প্রত্যেকটা যে তোমাকে ইউনিয়ন পরিষদ পড়ালাম, পৌরসভা পড়ালাম, এখন উপজেলা পরিষদ পড়াচ্ছি, এদের কিন্তু প্রত্যেকের মেয়াদ কিন্তু কি 5 বছর। প্রত্যেকের মেয়াদ কত বছর ভাই? 5 বছর। এই জিনিসটা ভুল করিও না, এটা খুবই কমন একটা ব্যাপার, ঠিক আছে? আশা করি তোমরা এটা ভুল করবে না। ওকে, আচ্ছা, তারপরে আসো উপজেলা নির্বাহী অফিসার বা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে ইউএনও, ঠিক আছে? আমরা যেটাকে বলি ইউএনও কি সরকারের প্রধান উপজেলা প্রশাসনিক কর্মকর্তা এবং সচিবের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ তিনি কি সরকার পক্ষের প্রধান হিসেবে কি প্রধান উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। ওকে, সো ইউএনও পদটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা ফিউচারে বিসিএস দিবা বা তোমরা দেখা যাচ্ছে যে এরকম ফার্স্ট ক্লাস গেজেটের অফিসার হবা, তোমরা তখন দেখা যাচ্ছে কোনো একটা এরকম ইউএনও বা হচ্ছে দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেট, এরকম টাইপের পদগুলোতে তোমরা ফিউচারে যাবা ইনশাল্লাহ। ওকে, শোনো এইসব পাতি নেতাদেরকে, শোনো, আমরা মানুষটা সবাই যদি এক জায়গায় হই, আমরা যদি এক জায়গায় হয়ে কোনো একটা রেভলিউশন শুরু করি, তুমি তো জুলাই আন্দোলন দেখলা, তাই না? মানুষ মরছে, গুলি খেয়ে মরছে, কিন্তু আলটিমেটলি কি যার হচ্ছে পালানোর সে পালায় গেছে। সো
আমরা যদি একজোট হয়ে আমরা যদি এক জায়গায় থাকি, আমরা এই চাঁদাবাজ দখলদার এইসব পাতিনেতাদের বিরুদ্ধে আমরাই দাঁড়াইতে পারবো। ঠিক আছে, আমরাই দাঁড়াইতে পারবো, জাস্ট আমাদের এই সৎ সাহসটা লাগবে। ঠিক আছে, নো ম্যাটার হোয়াট দ্য কনসিকুয়েন্সেস ইজ। আমি জানি যে অনেক রকম কনসিকুয়েন্সেস আছে বা আসে। ঠিক আছে, অনেক রকম কনসিকুয়েন্সেস আসে। তোমার ফ্যামিলির উপর থ্রেট আসতে পারে, তোমার নিজের উপর থ্রেট আসতে পারে, বাট ওদেরকে যদি আমরা প্রশ্রয় দিই, একদিন কিন্তু ওরাই কিন্তু কি আবার সেই আমরা পুরনো একটা সংস্কৃতিতে ফিরে যাব। সো কাউকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। ওকে, যেখানেই তুমি দেখবা সিস্টেম করাপ্টেড হোক, যেখানে তুমি দেখবা ভাই মানে মানুষকে মারে হলেও মরবা, মরতে তো হবে একদিন, তাই না? মরতে তো হবে। তো যদি ন্যায়ের জন্য, যদি ইনসাফের জন্য যদি কোনোদিন মরতে হয়, মানুষকে মারে তারপরে মরবা, এরকম মেন্টালিটি রাখবা। ওকে, এরকম মেন্টালিটি রাখবা, এটাই আর কি। দেখো দেখো এখানে আরেকটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। উপজেলা ব্যবস্থার প্রবর্তক হচ্ছে কি? প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ। ওকে, প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ। ওকে, এরপরে দেখো উপজেলা ব্যবস্থা বাতিল করা হয় হচ্ছে 91 সালে, পুনঃপ্রবর্তন করা হয় হচ্ছে 98 সালে। আর উপজেলা পরিষদের প্রধান হচ্ছে কি? উপজেলা চেয়ারম্যান। ঠিক আছে, তাহলে পৌরসভারটা আমরা কি পড়ছি? পৌরসভার কিন্তু হচ্ছে মেয়র, পৌরসভার মেয়র, এটা ভুল করো না। ইউনিয়ন পরিষদে হচ্ছে কিন্তু আবার চেয়ারম্যান। ওকে, সো এগুলো একটু ভুল করা যাবে না, এগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, নির্বাচিত সদস্যজন হচ্ছে 3 জন। ঠিক আছে, একজন চেয়ারম্যান, একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান এবং একজন হচ্ছে কি মহিলা ভাইস চেয়ারম্যান। ও হ্যাঁ, আরেকটা জিনিস তোমাকে এখানে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি কোনো একটা উপজেলায় যে স্থানীয় সংসদ সদস্য থাকবে তিনি কি ওই উপজেলা পরিষদের কি তিনি উপদেষ্টা হিসেবে তিনি পরিগণিত হবেন। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। ওকে, আর 1982 সালে 7 নভেম্বর উপজেলা পরিষদের যাত্রা শুরু হয়, এটা তো অলরেডি তোমরা জানো। এবার আসি জেলাতে। ওকে, সো জেলার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে জেলার প্রধানকেও কিন্তু জেলা পরিষদের প্রধানকেও কিন্তু হচ্ছে কি এখানে জেলা পরিষদের চেয়ারম্যান কিন্তু আছে। ঠিক আছে, জেলা পরিষদের চেয়ারম্যান কিন্তু মানুষের সরাসরি ভোটে নির্বাচিত হয়। ঠিক আছে, জেলা পরিষদটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা অনেকে কি করো, অনেকে একটা কমন মিস্টেক করো যে কি জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন গুলাই ফেলো। জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন তো এক জিনিস না। ওকে, জেলা পরিষদটা কি আমরা একটু দেখবো। দেখো, জেলা পরিষদের চেয়ারম্যান জেলার মানুষের সরাসরি ভোটে নির্বাচিত হয় এবং জেলা পরিষদের যে চেয়ারম্যানের যে পদটা সেটা কি প্রতিমন্ত্রীর পদমর্যাদার সমান অধিকারী। ওকে, আচ্ছা, তারপরে আসো জেলা পরিষদের কাঠামোটা একটু আমরা দেখি সংক্ষেপে। দেখো, কাঠামোগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখিও। দেখো, জেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা এবং সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর সব মিলায় কিন্তু মোটামুটি কি আমাদের এই জেলা পরিষদ গঠিত। ঠিক আছে, জেলা পরিষদ আইন 2000 অনুসারে কি প্রত্যেক জেলা পরিষদে একজন চেয়ারম্যান, 15 জন সদস্য এবং সংরক্ষিত আসনের কি 5 জন মহিলা সদস্য নিয়ে গঠিত হবে, অর্থাৎ 15 আর 5 20 21। ওকে, 21 ক্লিয়ার। আর কি একজন চেয়ারম্যান নিয়ে কিন্তু এটা গঠিত হবে। ঠিক আছে, আর স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর হচ্ছে কি? স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর হচ্ছে জেলা পরিষদ। স্থানীয় সরকারের সর্বনিম্ন পরিষদ কোনটা বলছিলাম? সর্বনিম্ন স্তর কোনটা বলছিলাম? সর্বনিম্ন স্তর মনে আছে? ইউনিয়ন পরিষদ। ওকে, সো এগুলো একটু মাথায় রাখবা। তারপরে দেখো, তারপর এখানে তো মোটামুটি বলেই ফেললাম, এখানে সবকিছু বলেই ফেলছি। ওকে, তারপরে আসো সিটি কর্পোরেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। সিটি কর্পোরেশন আর জেলা পরিষদের মধ্যে গুলাই ফেলো না। ওকে, সো দেখো, সিটি কর্পোরেশন হচ্ছে কি বাংলাদেশের মহানগরগুলো স্বায়ত্তশাসন ব্যবস্থার কি একক সিটি কর্পোরেশন। বাংলাদেশের কয়েকটা প্রধান শহরকে কেন্দ্র করে কি সিটি কর্পোরেশন গঠিত
হয়েছে, ঠিক আছে। প্রতিটি সিটি কর্পোরেশনের নির্দিষ্ট সংখ্যক ওয়ার্ডে বিভক্ত থাকে, ঠিক আছে। এখানেও কিন্তু ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত করতে হয় আলাদাভাবে। ওকে, এখানে কি একজন মেয়র প্রতি ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর, অর্থাৎ জয়টা ওয়ার্ড থাকবে, এটা অনেকে বুঝতেছো না হয়তো, জয়টা ওয়ার্ড থাকবে তয়টা কাউন্সিলর। ওকে, এবং 1/3 সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিয়ে কি সিটি কর্পোরেশন গঠিত হবে। 1/3 মহিলা কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মানে হচ্ছে কি যে তিন ভাগের এক ভাগ, ঠিক আছে। যতজন কাউন্সিলর থাকবে, যতজন পুরুষ কাউন্সিলর থাকবে, তার 3/1 কি 3/1 সংখ্যক মহিলা কাউন্সিলর নিযুক্ত হবে। ওকে, এরপরে দেখো যে স্থানীয় সরকার 2009 আইন অনুসারে প্রতিটি সিটি কর্পোরেশনের কি মেয়র এবং কাউন্সিলররা কি প্রাপ্তবয়স্ক জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। এতটুকু তো বুঝতে পারছো, ক্লিয়ার। ওকে, এবং বাংলাদেশের ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হচ্ছে কি ব্যারিস্টার আবুল হাসনাত, এবং ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হচ্ছে কি মোহাম্মদ হানিফ, ঠিক আছে। তাহলে প্রথম মেয়র কে ছিলেন? প্রথম মেয়র ছিলেন হচ্ছে ব্যারিস্টার আবুল হাসনাত, এবং প্রথম নির্বাচিত মেয়র ছিলেন হচ্ছে মোহাম্মদ হানিফ। এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। ওকে, আচ্ছা বাবা, দেখো, শোনো, তোমাদের সাথে মানে আজকে ক্লাসটার পরে তোমাদের সাথে আমি সর্বসাকুল্যে আছি হচ্ছে একদিন, আর একদিন তোমাদের সাথে আসি, ঠিক আছে। এখন যদি তোমরা কমেন্ট বক্সটাকে যদি ইনবক্সের মতো ইউজ করো, তোমরা যদি কমেন্ট বক্সে ডিসরেসপেক্টফুল আচরণ করো, সেটা কিন্তু আমার জন্য ভালো না, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে অনেক বাজেভাবে মনে রাখবো। ওকে, তোমাদের আগের যে ব্যাচটা ছিল জিএসটি ওয়ান ব্যাচ আর জিএসটি 2 ব্যাচের স্টুডেন্টদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি একটা জিনিস ধারণা করছিলাম যে তোমাদের মধ্যে কি থাকবে, তোমাদের মধ্যে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক কি সিরিয়াসনেস থাকবে, সিরিয়াসনেস। কারণ আমি অ্যাটলিস্ট এতটুকু বুঝছিলাম যে এই ব্যাচটা হচ্ছে এমন একটা ব্যাচ, বা এই ব্যাচে তারাই আসছে যাদের আমার হেল্প খুবই দরকার, বা আমাদের পুরো টিচার প্যানেলের হেল্পটা দরকার, যে তাদেরকে আমরা দেখা যাচ্ছে কি তাদেরকে জিএসটিতে হচ্ছে তাদেরকে কি আমরা একটা সিট নিয়ে দিতে হেল্প করব কিনা, এটা খুবই দরকার। বাট আনফর্চুনেটলি আমি দেখতেছি যে এর জিএসটি 1 ব্যাচের চাইতে জিএসটি 2 ব্যাচের পোলাপানদের মধ্যে কেমন যেন একটু অধৈর্যতা বেশি, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে ডিসরেসপেক্টফুল আচরণের সংখ্যা অনেক বেশি, কারণ আমাকে এই তোমাদেরই ক্লাসে অনেককে আমার ব্যান করতে হয়েছে, অনেককে সাসপেন্ড করতে হয়েছে, ঠিক আছে। তো অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে। তো আসলে দেখো যে এগুলো কিন্তু আলটিমেটলি তোমাদের ইমেজটাকে হ্যাম্পার করতেছে। ওকে, আলটিমেটলি যখন চান্স পেয়ে এসে যখন তুমি আমাকে বলবা যে ভাইয়া ঠিক আছে এতগুলো কমন পাইছি, বা এটা চান্স পাইছি, এই পাইছি, ওই পাইছি, আমি কিন্তু তোমাকে খুব একটা ভালো চোখে দেখবো না, বিকজ অফ ইউর ব্যাচ। তোমার হয়তো কোনো দোষ নাই, বাট তোমার ব্যাচটা যখন এরকম করবে, পুরো ব্যাচটা যখন এরকম অধৈর্য আচরণ করবে, তখন কিন্তু ঝামেলা হবে। তুমি একটা জিনিস দেখো যে মানে এত বছর ধরে পড়াচ্ছি, তুমি হচ্ছে যে কোনো একটা সিনিয়র, যারা মোটামুটি সিনিয়র তোমাদের ক্লাস নেন, তাদের ক্লাসে তুমি এরকম একটা কমেন্ট করে দেখো তো, ওনারা টলারেট করবেন? ওনারা তো, তুমি যদি আমার ক্লাসে তোমরা যে কমেন্টগুলো করো, ওইগুলো যদি তোমরা তাদের ক্লাসে কমেন্ট করো, তারা তো পড়ানোই ছেড়ে দিবে। তারা তো বলবে যে ঠিক আছে আপনার প্রতিষ্ঠানে যারা পড়ে পোলাপানরা বেয়াদব, সো এখানে আমি পড়াবো না। তারা তো পড়ানোই ছেড়ে দিবে, নেক্সট দিন থেকে তারা আসবেই না, ক্লাসেই আসবে না, ক্যামেরার সামনেই দাঁড়াবে না। জাস্ট একটা মোবাইল স্ক্রিন পাইছো, জাস্ট মানে হাতে মোবাইল স্ক্রিন পাওয়া মানে কি, এই যে মোবাইলটা যে নিলাম, মোবাইলটা নিয়ে মোবাইল স্ক্রিন হাতে নেওয়া মানে কি, মানে মনে হয় যে আমি অনেক স্বাধীনতা পেয়ে গেছি, আমার কাছে অনেক বেশি স্বাধীনতা আছে, আমি যা কিছু বলতে পারবো, যা খুশি বলতে পারবো, যা খুশি আমি করতে পারবো, কেউ আমাকে ধরতে পারবে না।
এখন তুমি মানে গতদিন একটা ছেলে এরকম কমেন্ট করছিল যে হচ্ছে যখন তোমাদেরকে ফার্স্টে কথা বলতেছিলাম ক্লাসের শুরুতে, তখন সে আমাকে কমেন্ট করছে কি পড়া, ঠিক আছে, সে আমাকে কমেন্ট করছে, সে কমেন্ট করছে হচ্ছে পড়া পড়া, সে আমাকে কমেন্ট করছে হচ্ছে পড়া। এখন দেখো একটা জিনিস যে মানে তোমার সাথে আমার সম্পর্কটা ঠিক আছে, ফ্রেন্ডলি, আমি তোমাদেরকে অনেক বেশি মানে এগুলা বিষয়ে আমি ফ্রিডম দিছি, তোমাদের সাথে অনেক বেশি ক্লোজ, তোমাদেরকে অনেক বেশি আপন মনে করি, বাট এইটা কি কোনো মানে নর্মাল ল্যাঙ্গুয়েজ হইতে পারে, ভাষা হইতে পারে? স্টিল আমার মাথায় আছে, কে কমেন্ট করছে এটাও আমার মাথায় আছে, আমি নাম বলবো না, জাস্ট ছবি তুলে রাখছি, যখন অথরিটি জানতে চাইছে যে হচ্ছে কেন এরকম ব্যান দিছি, তখন জাস্ট আমি ছবিটা দেখাই দিছি, ঠিক আছে? সো তোমরা আসলে কিছুই ডিজার্ভ করো না। একটা ভালো স্টুডেন্ট হওয়ার আগে, ভার্সিটিতে যাওয়ার আগে আগে ভালো মানুষ হওয়া জরুরি। তোমরা যদি ভালো মানুষ না হয় ভাই, তোমরা ভার্সিটিতে এমনিতেই যাবা না, সেটা তোমরা যেই ভার্সিটিতে কথাই বলো না কেন, জিএসটির যতগুলো ভার্সিটি আছে ততগুলো ভার্সিটির যেটারই কথা বলো না কেন, যাইতে পারবা না, কারণ তোমরা ভালো মানুষ না। আগে ভালো মানুষ হও, তারপরে ভার্সিটিতে যাওয়ার চিন্তা করো ভাই, ঠিক আছে? আমার কি, আমি তো চোখ নাক মুখ বন্ধ করে ভাই পড়ায় যাব, তারপরে যাই হয়তো আমার যে রুটি রুজি যা আছে, ঠিক আছে, তোমাদের মাধ্যমে আসতেছে বা আল্লাহ পাঠাচ্ছে, ওই রিজিকটা আল্লাহ দিচ্ছে, সো আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে রিজিক ঠিকই দিবে, ওকে? সো ডিসরেসপেক্ট এক জিনিস আর রিজিক আর এক জিনিস। আমি রিজিক আজকে যদি আমি তোমাদের এই মানে তোমাদের যদি আমি এখানে যদি ক্লাস নাও নিই, আমি যদি চলেও যাই এখনো যদি আমি চলে যাই, ইনশাল্লাহ আমার রিজিক বন্ধ হবে না, আল্লাহ আমাকে এতটুকু অ্যাটলিস্ট প্রিভিলেজ দিছে, ওকে? সো তোমরা এক একজন হয়তো এক এক রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারো, এক এক রকম মেন্টালিটি হইতে পারে তোমাদের, বাট কাউকে কম মনে করার কিছু নাই, ওকে? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আমার ডেজিগনেশন বা আমার পজিশন শুনলেও দেখা যাচ্ছে যে ওইখানে কেউই টিকতে পারবে না। এটা প্রিভিলেজ না, আমি ফ্যামিলি থেকে কোনো প্রিভিলেজ পাই নাই ভাই, অনেস্টলি। আমার এত প্রিভিলেজড ফ্যামিলি হওয়া সত্ত্বেও আমি ফ্যামিলি থেকে কোনো প্রিভিলেজ পাই নাই, আমি নেই নাই, আমি ইচ্ছা করে নেই নাই। আমার কাছে সুযোগ ছিল যে আমি একটা প্রাইভেট ভার্সিটিতে আমি একটা ভালো একটা সাবজেক্টে আমি হচ্ছে পড়াশোনা করব, সমাজের সমাজের চোখে তথাকথিত ভালো সাবজেক্ট। সো আমার হচ্ছে ইয়ে ছিল, আমার কাছে এটা কোনো ইস্যু ছিল না, ইস্যুই ছিল না। বাট এখানে তোমরা অনেকে এমন স্টুডেন্ট ক্লাস করতেছো যে যাদের কাছে প্রাইভেট ভার্সিটির এক মাসের টিউশন ফি তাদের এক সেমিস্টারের টিউশন ফি তাদের হচ্ছে এক মাসের খরচ, বা সারা মাসের হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে তাদের 3 মাসের তাদের খরচ, বা তাদের 6 মাসের খরচ, ওটা হচ্ছে তাদের 6 মাসের খরচ, তারা ওইটা দিয়ে চলে। ইভেন আমি এমনও স্টুডেন্ট পাইছি, আমি এমন স্টুডেন্ট দেখছি যে তারা দেখা যাচ্ছে যে হচ্ছে ডিম বিক্রি করে না, ডিম বিক্রি করে, তারপরে হচ্ছে মানে মুরগির ডিম বা এরকম বিক্রি টিক্রি করে মোটামুটি একটু টাকা পয়সা জমায়, তারপরে হচ্ছে কোর্সে ভর্তি হয়েছে। তো ও চান্স পাবে না তো কি তুমি চান্স পাবা? তুমি বেয়াদবি করে তুমি মনে করতেছো যে তুমি ঠিক আছে, তুমি বেয়াদবি করে এখন তুমি মানে অফ স্ক্রিন তুমি বেয়াদবি করতেছো, বাট তুমি অন স্ক্রিন তুমি মনে করতেছো তুমি চান্স পাবা। এত ইজি ভাই, এত ইজি হইলে তো ভাই ঠিক আছে সবাই চান্স পাইতো, তোমাকে আর এই ব্যাচেও আসা লাগতো না, কোর্সেও তোমাকে এনরোল করা লাগতো না, তুমিও চান্স পাইতা। রিয়েলিটি খুবই খারাপ জিনিস। আগে ভালো স্টুডেন্ট হওয়ার আগে ভালো মানুষ হও, ওকে? ভালো স্টুডেন্ট হওয়ার আগে ভালো মানুষ হও। আর আমি আর কমেন্ট সেকশন দেখতেছি না, কমেন্টে যা খুশি করো, আমার কাজ পড়ানোর কাজ পড়ায় যাবো, দ্যাটস ইট। দেখো, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কি বাংলাদেশের 3টা পার্বত্য জেলায় রয়েছে কি পার্বত্য জেলা পরিষদ, ঠিক আছে? অর্থাৎ পার্বত্য জেলা পরিষদটা কিন্তু সবকিছুর থেকে ডিফারেন্ট, পার্বত্য জেলা পরিষদের সাথে আমার অন্য কিছু মিলাইলে কিন্তু চলবে না, ওকে? সো পার্বত্য জেলা পরিষদের মধ্যে আমরা কি পাইছি? বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি, এই তিনটা পার্বত্য জেলার 3টা পার্বত্য জেলা পরিষদ, ওকে? ক্লিয়ার?
সো এখানে কিন্তু হচ্ছে এইটা একটু মনে রাখতে হবে পার্বত্য জেলা পরিষদের, যে একজন চেয়ারম্যান, 30 জন সদস্য, 3 জন মহিলা সদস্য, টোটাল 34 জন নিয়ে কি পার্বত্য জেলা পরিষদ গঠিত হয়। ঠিক আছে, আর চেয়ারম্যান এবং সদস্যদের প্রত্যেকে কিন্তু কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। খুবই কমন একটা বিষয়, ইজি জিনিস। ওকে, এবং প্রত্যেক পরিষদে কি 2 জন উপজাতীয় এবং 1 জন অউপজাতীয় সহ মোট 3 জন কি মহিলা সদস্যের পদ সংরক্ষিত রাখা হয়েছে। অর্থাৎ মহিলা সদস্যের পদ ছিল 3 জন। ওকে, 2 জন হচ্ছে কি উপজাতীয় আর 1 জন হচ্ছে অউপজাতীয়। ঠিক আছে, 2 জন হচ্ছে উপজাতীয়, 1 জন হচ্ছে অউপজাতীয়, এতটুকু তোমাদের মনে রাখলেই এনাফ। ঠিক আছে, আর সংসদ সদস্য বলতেছি, পার্বত্য জেলা পরিষদের সদস্যদের মধ্যে কি সর্বোচ্চ কি আদিবাসী এবং বাঙালি উভয়ের কি প্রতিনিধি থাকবে, তবে চেয়ারম্যান অবশ্যই আদিবাসী হইতে হবে, বা চেয়ারম্যান অবশ্যই কি ওই এথনিক গ্রুপ অফ পিপলদের মধ্যে থেকে আসতে হবে। দেখো 7ম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা খুবই শেষ পর্যায়ে চলে আসছি। সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ তোমরা দেখো যে হচ্ছে বিসিএস সহ ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে এই বিপিএসসি, অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সো এই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এটা কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান, এটা কি একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। ওকে, এটা কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এবং কর্ম কমিশনের প্রধান চেয়ারম্যান কি তাকে কি রাষ্ট্রপতি নিজে নিয়োগ দেয়। তাহলে এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এটার চেয়ারম্যানকে কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি নিয়োগ দেয়। ওকে, এবং এটা সংবিধানের কি 137 নম্বর অনুচ্ছেদে রয়েছে। ঠিক আছে, এর সদস্য হচ্ছে 6 থেকে 15 জন এবং মেয়াদ হচ্ছে কি 5 বছর। ঠিক আছে, অর্থাৎ একটা কমিশনের মেয়াদ কি সর্বোচ্চ 5 বছর থাকবে। ওকে, তারপরে আসো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ব্যাপারে তো অলরেডি তোমরা জানো, আই বিলিভ 118 নম্বর অনুচ্ছেদে কি নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ওকে, এবং নির্বাচন 118 নম্বর অনুচ্ছেদে কি নির্বাচন কমিশনটা এখানে নির্বাচন কমিশন সম্পর্কে বিধিবিধান এখানে আছে। এবং এটার গঠন কি প্রধান নির্বাচন কমিশনার এবং কি অনধিক 4 জন নির্বাচন কমিশনার। ঠিক আছে, অর্থাৎ একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবেন এবং 4 জন কি আদার নির্বাচন কমিশনার থাকবেন। ওকে, তারপরে দেখো এর মেয়াদ হচ্ছে 5 বছর এবং সদস্য হচ্ছে টোটাল 5 জন, ওই যে 4 এর একে 5 জন সদস্য। ওকে, আর এটা হচ্ছে কি একটি স্বতন্ত্র নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান এবং প্রধান নির্বাচন কমিশনারকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেয়। অ্যাটর্নি জেনারেলকেও কি রাষ্ট্রপতি নিয়োগ দেয়। তো দেখো 64 নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে এবং অ্যাটর্নি জেনারেল হচ্ছে কি সরকারের আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী। সাপোজ বাংলাদেশের কারোর সাথে কি বাইরের কোনো দেশের সাপোজ মামলা চলতেছে বা কোনো কিছু একটা চলতেছে, কোনো একটা ইয়ে চলতেছে, তখন কি অ্যাটর্নি জেনারেল কি বাংলাদেশের পক্ষ থেকে কথা বলবে অন বিহাফ অফ বাংলাদেশ। ওকে, on behalf of Bangladesh. ওকে, তারপরে দেখো তারপরে আসি কি মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, এটা হচ্ছে কি 127 নম্বর অনুচ্ছেদে আসছে এবং কি এটারও কি মেয়াদকাল টোটাল 5 বছর এবং রাষ্ট্রপতি কর্তৃক এটা নিয়োগ প্রাপ্ত হয়। 8ম অধ্যায়ে আসি না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার মধ্যে এখানে বেশি কিছু পড়তে হবে না, এখানে জাস্ট আমরা এতটুকু দেখব যে কি নির্বাচন অনুষ্ঠান টোটাল মেয়াদ শেষের সাধারণত 90 দিনের মধ্যে কি নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, আর এখানে হচ্ছে কয়েকটা ভোট পদ্ধতি আছে। ফার্স্ট হচ্ছে গোপন ভোট পদ্ধতি, অর্থাৎ কি ভোটারগণ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি গোপন ব্যালটের মাধ্যমে কি ভোট প্রদান করে। তোমরা এবার দেখছো যে কি গোপন একটা কক্ষের মধ্যে তারা যে কি তাদের ব্যালট পেপারের সিলটা সেটা তারা দেয়। এরপর দেখো প্রত্যক্ষ ভোট পদ্ধতি, অর্থাৎ কি আমরা কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কি আমাদের প্রতিনিধিগুলো নির্বাচিত করে থাকি। ওকে, আর পরোক্ষ ভোট কোনগুলো? যখন হচ্ছে কি সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করবে ওটাকে আমরা পরোক্ষ ভোট বলবো। ঠিক আছে, অর্থাৎ আমরা সংসদ সদস্যদেরকে নির্বাচিত করে দিছি, সংসদ সদস্যরা এবার মিলে রাষ্ট্রপতি নির্বাচিত করবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, তারপরে নির্বাচন কমিশনের জন্য অলরেডি নির্বাচন কমিশনের ব্যাপারে কথা বলছি, এটা নিয়ে আর কথা বললাম না।
আর প্রথম জাতীয় সংসদ নির্বাচন, তো প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে একটা জিনিসই মাথায় রাখবা, সেটা হচ্ছে এখানে সংরক্ষিত নারী আসন ছিল 15টা, সংরক্ষিত নারী আসন ছিল হচ্ছে কি 15টা, এবং 1973 সালে 7 মার্চ প্রথম জাতীয় সংসদ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওকে, তারপরে আসো আচ্ছা, প্রথমটা পড়াইছি তাই না? ওকে, চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে হচ্ছে কি নারীদের জন্য কোনো সংরক্ষিত আসন ছিল না। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1991 সালে 27 ফেব্রুয়ারি কি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনটা ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে নিবা, এটা নিয়ে আর বেশি বিস্তারিত বললাম না। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কি আয়ু ছিল মাত্র 11 দিন, ঠিক আছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কি বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে তারা কি এককভাবে পরবর্তীতে তারা আন্দোলন করে কি পরবর্তীতে তারা এটা চেঞ্জ করে ফেলে, ঠিক আছে। তারপরে দেখো সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কি প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করা হয়। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের প্রধান পয়েন্টই হচ্ছে এটা, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করা হয়। ওকে, আচ্ছা, তারপরে আসো ওকে, তারপরে আসো যে হচ্ছে নবম অধ্যায় বাংলাদেশের বৈদেশিক নীতি। এখন এই অধ্যায় থেকে খুব বেশি কিছু আমাদের পড়তে লাগবে না, এই অধ্যায় থেকে জাস্ট আমরা কিছু জিনিস আমরা দেখবো যে বাংলাদেশের বৈদেশিক নীতির কিছু বৈশিষ্ট্য আমরা ফার্স্টে দেখবো, যে সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, স্বাধীন এবং নিরপেক্ষতা, তারপরে হচ্ছে উন্নয়নমুখী একটা বৈদেশিক নীতি আমাদের রয়েছে, এবং কি রাজনৈতিক স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে আমরা কি সবসময় আপোষহীন এবং শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী। এরপরে দেখো যে হচ্ছে আমাদের এই যে দক্ষিণ এশিয়ার যে সংগঠন সার্ক, যেটা বর্তমানে ফাংশনাল নাই, মানে ফাংশনাল নাই বলতে সার্কের এখন ওরকম কোনো কাজ নাই। সো হচ্ছে সার্ক কি, সার্ক শুরুতে দক্ষিণ এশিয়ার 7টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে এটি গঠিত হয়, পরবর্তীতে কি আফগানিস্তান এর সাথে পরবর্তীতে এর সদস্যভুক্ত হয়, ঠিক আছে। এটা তোমরা অলরেডি সার্কের বিষয়ে তোমরা পড়ছো, এটা নিয়ে আর বিস্তারিত গেলাম না। সার্ক প্রতিষ্ঠিত হয় হচ্ছে 8 ডিসেম্বর 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়, আর সার্কের সদর দপ্তর হচ্ছে কি নেপালের কাঠমান্ডুতে। ওকে, এরপরে আসো সার্কের সদস্য দেশ বর্তমানে 8টা, ওই যে বললাম, পরবর্তীতে আফগানিস্তান যুক্ত হয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান। ওকে, আচ্ছা, আর পর্যবেক্ষক দেশ হচ্ছে 8টা, চীন, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, ইরান এবং মরিশাস। ওকে, আর পর্যবেক্ষক সংস্থা হচ্ছে একটা, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এরপরে দেখো আচ্ছা, সাপটা সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। এই চুক্তি স্বাক্ষরিত হয় কি 1993 সালে এবং চুক্তি কার্যকর হয় 1995 সালে। ওকে, এরপরে আসো সাফটা, এর পূর্ণরূপ হচ্ছে কি সাফটা, আর সাফটা কিন্তু সেম না, এই জিনিসটা একটু মাথায় রাখবা। সাফটা হচ্ছে কি সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এটা চুক্তি স্বাক্ষরিত হয় 2004 সালের 6 জানুয়ারি। ওকে, 2004 সালের 6 জানুয়ারি, এবং কার্যক্রম শুরু হয় বা কার্যকর হয় 1 জানুয়ারি 2006 সালে। ওকে, আই বিলিভ ওই 2006 সালে হয়তো অনেকের জন্ম। তারপরে দেখো যে ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ঠিক আছে। ইসরায়েল 1969 সালের 21 আগস্ট ইসলাম ধর্মের পবিত্র স্থান জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে আগুন লাগিয়ে দেয়। এর প্রতিবাদে সব মুসলিম রাষ্ট্ররা কি মিলে একত্রিত হয়ে কি মরক্কো রাবাতে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে কি 1969 সালের 25 সেপ্টেম্বর কি ওআইসি গঠন করে। বাট ওআইসি কিন্তু বর্তমানে সেরকমভাবে ফাংশনাল নাই। অলরেডি তোমরা দেখতেছো যে মুসলিম দেশগুলোর অধিকার রক্ষায় যেরকম ফাংশনাল হওয়ার কথা ছিল, ওআইসি কিন্তু সেরকম নাই, ঠিক আছে। তাহলে ওআইসি প্রতিষ্ঠিত হয় 1969 সালের 25 সেপ্টেম্বর মরক্কোর রাবাতে। ওকে, এর সদর দপ্তর হচ্ছে জেদ্দা, সৌদি আরব। ওকে, জেদ্দা, সৌদি আরব, এবং এর অফিসিয়াল দাপ্তরিক ভাষা হচ্ছে 3টা, আরবি, ফ্রেঞ্চ এবং
ইংরেজি, আরবি, ফ্রেঞ্চ এবং ইংরেজি। এবং ওআইসি প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে 25টা এবং বর্তমান সদস্য হচ্ছে 57টা, সর্বশেষ সদস্য হচ্ছে আইভরি কোস্ট। ওকে, তারপরে আসো ন্যাম, নন অ্যালাইন মুভমেন্ট। ওকে, নন অ্যালাইন মুভমেন্ট এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 61 সালে, 1961 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে। জাস্ট এতটুকু মনে রাখলে এনাফ। ন্যামের বর্তমান প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে 25টা। তাহলে ন্যাম আর ওআইসির কিন্তু প্রতিষ্ঠাকালীন সদস্য সেম। ওকে, এরপর দেখো কমনওয়েলথ। ঠিক আছে, অতি যে ব্রিটিশ বা ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন দেশ জাতিসমূহ নিয়ে কি আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ গঠিত হয়। ঠিক আছে, অর্থাৎ যারা ব্রিটিশ সাম্রাজ্য বা ইংরেজি সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করেছিল তাদের কি তাদের 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 সকলকে নিয়ে কি তাদের সে সকল স্বাধীন দেশকে নিয়ে কি কমনওয়েলথ গঠিত হয়। ঠিক আছে, আর কমনওয়েলথ কি কমনওয়েলথ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল কি 1926 সালের বেলফোর ঘোষণা এবং 1929 সালের ইম্পেরিয়াল কনফারেন্স। ঠিক আছে, বেলফোর ঘোষণা সম্পর্কে আশা করি জানো সবাই। তারপরে দেখো কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় তাহলে 1949 সালে। ওকে, কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় 1949 সালে। আচ্ছা, আর কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে কি লন্ডনের মার্লবোরো হাউস। ওকে, আর আরেকটা জিনিস মাথায় রাখবা, বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় 1972 সালে। 1972 সালে বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয়, অর্থাৎ রাইট আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স। ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে, আচ্ছা আমি একটু দেখে নিই। ওকে ওকে ওকে, দেখো ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে খুব বেশি জিনিস মনে রাখতে হবে না। ইউরোপীয় ইউনিয়ন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে কি অর্থনৈতিক রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য কি ইউরোপীয় ইউনিয়ন গঠন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হচ্ছে 27টা। ঠিক আছে, ওকে, তারপরে আসো সেনজেন চুক্তি। ঠিক আছে, 14 জুন 1985 সালে কি লুক্সেমবার্গের সেনজেন শহরে কি সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেনজেন চুক্তি হচ্ছে কি অবাধ চলাচল সংক্রান্ত একটা চুক্তি। ঠিক আছে, বর্তমানে ইউরোপের 26টা দেশে কি সেনজেন এলাকাভুক্ত। ঠিক আছে, এবং এই সেনজেন ভিসাটা পাইলে কিন্তু দেখবা যে তুমি সেনজেন ভিসা পাইছো মানে কি তুমি এই টোটাল 26টা দেশে কি তুমি ট্রাভেল করতে পারবা। ঠিক আছে, ওকে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত এই 26টা দেশের মধ্যে 22টা দেশ হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়নভুক্ত, আর কি 4টা দেশ হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত, যেমন হচ্ছে কি আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এবং হচ্ছে কি লিস্টেনস্টেইন। তারপরে দেখো ম্যাস্ট্রিক্ট চুক্তি 1992 সালে হচ্ছে কি ম্যাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে লিসবন চুক্তি 2007 সালে স্বাক্ষরিত হয়। ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানসমূহ আমাদেরকে কিছু ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে জানতে হবে। এগুলো যদিও অতটা বেশি ইম্পর্টেন্ট না, তবুও দিয়ে রাখছি। দেখো ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পরিষদকে কি বলা হয়? ইউরোপীয় কাউন্সিল বলা হয়। ঠিক আছে, আর এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1958 সালে। ঠিক আছে, ইউরোপীয় কমিশন। ওকে, তারপরে আসো সদস্য দেশের একজন করে সদস্য নিয়ে টোটাল 27 জন কূটনীতিকের সমন্বয়ে কি এটা গঠিত। ওকে, আর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। এখানে আর তেমন কিছু নাই, মোটামুটি যথেষ্ট ডিটেলস দিয়ে রাখছি। ওকে, আচ্ছা, তারপরে আসো এখানে আমাদেরকে একটু জানতে হবে জাতিসংঘের প্রেক্ষাপট সম্পর্কে একটু জানতে হবে। ও হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে হচ্ছে কি 2012 সালে ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগকারী দেশ হচ্ছে কি ব্রিটেন, 31 জানুয়ারি 2020 সালে। এবং ব্রিটেন কিসের মাধ্যমে বের হয়? ব্রেক্সিটের মাধ্যমে, তাই না? ব্রেক্সিটের মাধ্যমে। ব্রেক্সিটের মাধ্যমে কি
ব্রিটেন বের হয়। ওকে, আচ্ছা তারপরে আসো, তো আমরা তো সবাই জানি যে মোটামুটি 1945 সালে 24শে অক্টোবর কি জাতিসংঘ গঠিত হয়। বাট তার তো দেখো যে হচ্ছে এটা কিন্তু শুরুতে এরকম পর্যায়ে ছিল না। তো আমাদেরকে এই বিষয়গুলো একটু জানতে হবে। আমরা যদি একটু দেখো, একটু যদি আমরা আলোকপাত করি এখানে, যে লন্ডন ঘোষণা সম্পর্কে আমাদেরকে মাস্ট জানতে হবে। এটা লন্ডন ঘোষণা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা তারিখ হচ্ছে 12ই জুন 1941। জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ বলা হয় হচ্ছে কি, এটাকে বলা হয় হচ্ছে লন্ডন ঘোষণা, এবং এটা হয় কি জেমস প্রাসাদ থেকে দেওয়া হয়। ইউরোপের 9টি দেশ কি প্রবাসী সরকার উপস্থিত ছিলেন এখানে। ওকে, সো লন্ডন ঘোষণাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আটলান্টিক সনদ। আটলান্টিক সনদ কবে হয়? 14ই আগস্ট 1941 সালে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি। ওকে, এখানে কি মার্কিন রণতরী আগাস্টা এবং ব্রিটিশ রণতরী কি প্রিন্স অফ ওয়েলসে কি, এটা আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আর হচ্ছে উইনস্টন চার্চিল, এই দুইজন মানুষ কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর করেন। এবং তোমরা জেনে থাকবা যে উইনস্টন চার্চিল কিন্তু ফার্স্টে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল না। ঠিক আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল না তিনি ফার্স্টে। ওকে, বাট পরে যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসলেন, তারপরে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে গতিপথটা ছিল সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তার স্ট্র্যাটেজির কারণে। ওকে, ওয়াশিংটন সম্মেলনে কি দেখো, ওয়াশিংটন সম্মেলনে কি জাতিসংঘের নামকরণ করা হয়। ঠিক আছে, এবং একে জাতিসংঘ হিসেবে অভিহিত করা হয়, অর্থাৎ এই সংস্থাটাকে, নতুন সংস্থাটাকে কি জাতিসংঘ হিসেবে অভিহিত করা হয়, যদিও জাতিসংঘ এখন কি বলবো নিয়ার ডেড। ওকে, এরপরে দেখো যে তেহরান সম্মেলন কবে হয়? 1943 সালে হয়, এবং এটাকে বলা হয় এশিয়ায় অনুষ্ঠিত একমাত্র সম্মেলন। ওকে, তারপরে মোটামুটি এখান থেকে লাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, ওকে দেখো এখানকে হচ্ছে কি, এখানে হচ্ছে একটা গেম খেলে, এখানে হচ্ছে কি, এখানে জাতিসংঘ একটা গেম খেলে কি, মার্কিন ডলারকে কি আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ঘোষণা করা হয়। ঠিক আছে, ব্রিটেন উডস সম্মেলনে। ঠিক আছে, তাহলে কোন সম্মেলনে মার্কিন ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ঘোষণা করা হয়? ব্রিটেন উডস সম্মেলনে। ঠিক আছে, এবং এই যে মার্কিন যুক্তরাজ্য, চীন, ফ্রান্স এবং রাশিয়া কি স্থায়ী সদস্যপদ প্রাপ্ত করা হয় কি ডাম্বারটন ওয়ার্কস সম্মেলনে 1944 সালে। ঠিক আছে, এইটাও খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে ইয়াল্টা সম্মেলনে কি করা হয়? ইয়াল্টা কনফারেন্সে কি স্থায়ী 5টি দেশকে কি ভেটো ক্ষমতা দেওয়া হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোন সম্মেলনে স্থায়ী সদস্যপদ দেওয়া হয়? কোন সম্মেলনে দেওয়া হয়? ডাম্বারটন ওয়ার্কস সম্মেলন। এবং কোন সম্মেলনে কি ভেটো ক্ষমতা দেওয়া হয়? সেটা হচ্ছে কি ইয়াল্টা সম্মেলন। ওকে, এরপরে লাস্টলি হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলনে কি 50টি দেশের প্রতিনিধিরা এই সনদে স্বাক্ষর করে, এবং পরবর্তীতে 24শে অক্টোবর কি জাতিসংঘ গঠিত হয়। তাই 24শে অক্টোবর আমরা জাতিসংঘ দিবস পালন করি। ওকে, আচ্ছা দেখো, প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল, জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51টি, এবং বর্তমান সদস্য হচ্ছে, টাইম হয়ে গেছে, আচ্ছা 5 মিনিট হয়ে যাবে, বর্তমান সদস্য হচ্ছে 193টা। ওকে, আর স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন, এবং জাতিসংঘের সদস্য নয় ভ্যাটিকান এবং কসোভো। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে জাতিসংঘ সনদের অনুচ্ছেদ হচ্ছে 111টা। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে জাপানের টোকিওতে, আর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে কি কোস্টারিকাতে। ওকে, আর জাতিসংঘের প্রথম অধিবেশন বসে হচ্ছে কি লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে, এবং বর্তমানে অধিবেশন বসে হচ্ছে নিউ ইয়র্কে সদর দপ্তরে। ওকে, প্রতি বছর সেপ্টেম্বর মাসের কি 3য় মঙ্গলবার অধিবেশন বসে। জাস্ট এতটুকু মনে রাখলেই এনাফ।
ওকে, আচ্ছা, এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাধারণ পরিষদে কি একটি দেশের ভোট দেওয়ার ক্ষমতা থাকে, তবে প্রতিনিধি পাঠাতে পারে সর্বোচ্চ 5 জন, এবং সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1 বছরের জন্য। ঠিক আছে, প্রতি বছর সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবার কি সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন বসে। নিরাপত্তা পরিষদের ক্ষেত্রে দেখো যে এর মোট সদস্য 15টা, 5টা স্থায়ী সদস্য এবং 10টা কি অস্থায়ী সদস্য। 5টা স্থায়ী সদস্য অলরেডি বলছিলাম। ভেটো পাওয়ার রয়েছে কি স্থায়ী সদস্যদের, অর্থাৎ প্রত্যেকটা স্থায়ী সদস্যদের ভেটো পাওয়ার রয়েছে। ঠিক আছে, ওসি পরিষদটা এখনো ফাংশনাল না, এটা কি পরিচালিত হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ টোটাল 54টা সদস্য রাষ্ট্র নিয়ে কি অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ গঠিত, এবং 3 বছরের জন্য এই পরিষদের কি সদস্য রাষ্ট্রগুলো সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। এবং লাস্টলি জাতিসংঘ সচিবালয়, এটা কি অবস্থিত নিউ ইয়র্কে। এই শাখাটি কি শাসন বিভাগীয় সংস্থা হিসেবেও পরিচিত। ওকে, আর জাতিসংঘ সচিবালয়ের প্রধানকে আমরাই মহাসচিব বলে থাকি। আচ্ছা, তারপরে আসো আমাদেরকে অলরেডি পড়াইছি না এটা। ওকে, ঠিক আছে। দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিকলাঙ্গ এবং প্রতিবন্ধী সমস্যাকে কি টোটাল 3 শ্রেণীতে ভাগ করেছে। দুর্নীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে করাপশন। করাপশন ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে দুর্নীতি শব্দটি আগত। ঠিক আছে, তাহলে করাপশন শব্দটা কি ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে আগত, এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। দুদক দুর্নীতি দমন কমিশন আইন কার্যকর হয় হচ্ছে 2004 সালে। ওকে, এবং উৎপাদিত দ্রব্য সামগ্রীর মান পরীক্ষা করে কি বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। ওকে, আচ্ছা, এইচআইভি নিয়ে আমাদেরকে কিছু জানতে হবে, এখান থেকে একটু কোশ্চেন আসার চান্স বেশি। এবার দেখো যে 1 ডিসেম্বর কি বিশ্ব এইডস দিবস, তাহলে বিশ্ব এইডস দিবস কবে? 1 ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস। এবং এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত এটি কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কি মারাত্মকভাবে কমিয়ে দেয়। ঠিক আছে, এবং প্রথম এইডস শনাক্ত হয় কি 1930 সালে। 1930 সালে হচ্ছে প্রথম এইডস শনাক্ত হয়। কোথায় শনাক্ত হয়? আফ্রিকাতে, আফ্রিকাতে শনাক্ত হয়। ঠিক আছে, এরপরে আসো যে হচ্ছে সবচেয়ে বেশি এইডস রোগী আছে বলে ধরে নেওয়া হয় আফ্রিকা মহাদেশে। ঠিক আছে, এইচআইভি এর পূর্ণরূপ হচ্ছে কি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটা হচ্ছে কি এইচআইভির পূর্ণরূপ। ঠিক আছে, আর এইডস এর পূর্ণরূপ কি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, আর পৃথিবীতে প্রথম এইডস রোগী শনাক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। দেখো, ওকে, আর এইডস এর লক্ষণ তো অলরেডি জানো, গলা ব্যথা, জ্বর, ওজন হ্রাস, এগুলো। আর জলবায়ু পরিবর্তনের মূল কারণ ধরা হয় হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নকে। ঠিক আছে, আর জলবায়ু পরিবর্তনের প্রভাব হচ্ছে কি গড় তাপমাত্রা বৃদ্ধি, ঋতু পরিবর্তন, বৃষ্টিপাত হ্রাস, এগুলো হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের টোটাল প্রভাব। তো আজকে আমরা মোটামুটি ইনশাল্লাহ আমরা সিভিক্স সেকেন্ড পেপারটা আমরা শেষ করে দিলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন কি সামনে আমরা এমসিকিউগুলো নিয়ে ফার্দার ডিসকাস করব। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ, টাটা। আর কার কোনো প্রবলেম থাকলে বলতে পারো, কার কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আমি কমেন্ট দেখবো না, জাস্ট এমনি অ্যান্সার দিয়ে চলে যাব।
কার কোনো প্রবলেম থাকলে বলতে পারো, কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, ভালো থাকো। ওকে, ঠিক আছে, খোদা হাফেজ, তাহলে নেক্সট দিন দেখা হবে এমসিকিউ নিয়ে। আদাব আদাব, আল্লাহ হাফেজ, আদাব।